ধর্ণা মঞ্চে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে, ধর্ণা মঞ্চে সব থেকে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন ধর্ণা মঞ্চে। জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি সেই ছবি এক্সক্লুসিভ দেখছেন। সব থেকে বড় খবর, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন স্বাস্থ্য ভবনে। জুনিয়র ডাক্তাররা যেখানে ধর্ণা করেছেন, ধর্ণা মঞ্চে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের সামনে 5 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সেই ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে কিন্তু বৈঠক হয়নি, জট কাটেনি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন স্বাস্থ্য ভবনে। জট কি কাটতে পারে? অচল অবস্থা কি কাটতে পারে? পরবর্তী কি পদক্ষেপ হতে চলেছে? এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। স্বাস্থ্য ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়, জুনিয়র চিকিৎসকরা অবস্থান করছেন। নজিরবিহীন পদক্ষেপ, অচলাবস্থা কাটাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের সব থেকে বড় খবর, জুনিয়র চিকিৎসকদের অবস্থানে মমতা। বৃহস্পতিবার নবান্নে বৈঠক হয়নি, কারণ তাদের দাবি ছিল, জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে ভিডিওগ্রাফি করতে হবে, লাইভ স্ট্রিমিং করতে হবে, কিন্তু তাতে সরকার রাজি হয়নি। কিন্তু আজকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাঁবু টাঙানো হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে 5 দিন অবস্থানে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন পদক্ষেপ, নমনীয় হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আলোচনার আহ্বান জানিয়েছেন নবান্নে। তারপরে বৃহস্পতিবার নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু অচলাবস্থা কাটেনি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে, অর্থাৎ নজিরবিহীন পদক্ষেপ। রাজীব কুমার, ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে গেলেন। এখনো পর্যন্ত যদিও মুখ্য সচিবকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখি কি ঘোষণা হচ্ছে। আপনারা দেখছেন স্বাস্থ্য ভবনের সামনে, একেবারে যেখানে জুনিয়র ডাক্তাররা দীর্ঘ কয়েকদিন ধরে অবস্থান করছেন, ধর্ণা চালাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস এখনো স্লোগান উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সেইখানে, একেবারে নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সরাসরি জুনিয়র চিকিৎসকদের কাছে। এর আগে মুখ্য সচিব চিঠি পাঠিয়েছেন নবান্নে যাওয়ার জন্য, তার আগে স্বাস্থ্য ভবন থেকে চিঠি পাঠানো হয়েছে, যদিও তাতে রাজি হননি। আর মুখ্য সচিবের কাছ থেকে চিঠি পাওয়ার পর নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিছু বলছেন, আমরা শোনানোর চেষ্টা করব। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া আরো বেশি তীব্র হলো। নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রী। আপনারা কি কথা শুনতে চান? তাহলে আপনারা দয়া করে আমার ভাই বোনদের কাছে আবেদন করব, আপনারা অনুগ্রহ করে, আপনারা দয়া করে একটু শান্ত হন।
কাছে কৃতজ্ঞ থাকবো। প্লিজ দয়া করে আমি মিডিয়াকে অনুরোধ করব, আপনারাও একটু সাইলেন্স হোক। আমিও আপনাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করব, আপনারা এরকম করলে স্ট্যাম্পিড হয়ে যাবে, তাহলে আমাকে বাইরে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করতে এসেছি, দয়া করে চুপ করে আমি খুশি হব। ভাবে চিন্তা করেই আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক, আমি আন্দোলনের ব্যথা বুঝি, আমি আন্দোলনকে সমর্থন করি। আমি আপনাদের বাইরের মাইকটা একটু বন্ধ করুন না, দয়া করে বাইরের মাইকটা বন্ধ করুন, কন্ট্রাডিকশন হচ্ছে। একেবারে অবস্থান মঞ্চে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন জুনিয়র ডাক্তারদের। প্রচন্ড ভিড়, তার সঙ্গে স্লোগান। ডিজি রাজীব কুমার তিনি ঘটনাস্থলে। পাঁচ দিন ধরে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা, অচল অবস্থা কাটছে না। মুখ্যমন্ত্রীর কথাও শোনা যাচ্ছে না ঠিকভাবে। আমরা দেখতে পেলাম পরিচয় পণ্ডা তিনি আছেন ওখানে। পাঁচ দিন ধরে অবস্থান মঞ্চে, এই মুহূর্তে অবস্থান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে কথা বলার চেষ্টা। জুনিয়র ডাক্তাররা স্লোগান দিচ্ছিলেন, বারবার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত থাকার জন্য, কারণ তিনি একেবারে অবস্থান মঞ্চে এসে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। একেবারে নজিরবিহীন পদক্ষেপ। মুখ্যমন্ত্রী চলে গেলেন জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে। উই ওয়ান্ট জাস্টিস বারবার করে স্লোগান তুলে 5 দিন ধরে যারা অবস্থান করছেন সেই জুনিয়র ডাক্তারদের অচলাবস্থা কাটছিল না। এখনো মুখ্যমন্ত্রী কিছু বলছেন, বলার চেষ্টা করছেন। বারবার বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং সংবাদ মাধ্যমের ভিড়ে আরো বেশি, এবং তার সঙ্গে জুনিয়র ডাক্তাররাও রয়েছেন, অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন তারাও আমরা দেখতে পাচ্ছি। এবং ডিজি রাজীব কুমার তিনিও উপস্থিত রয়েছেন। কাজ করব ঠিক করে আপনাদের
করছে না? ওদের মাইকটা, আপনাদের মাইকটা, আপনাদের মাইকটা কি কাজ করছে? দুটো মাইকে কাজ করছে? এবার আমি আপনাদের কাছে দু একটা কথা বলি, আপনারা ধৈর্য ধরে প্লিজ শুনুন, তারপরে আপনারা স্লোগান দিন, শাউটিং করুন, আমার কোনো আপত্তি নেই, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার কথাগুলো আমি প্রেস মিডিয়াকেও বলবো, প্লিজ কিপ কোয়াইট। আমি 5 মিনিট সময় নেব, আপনারা আমাকে আমারটা বলতে দিন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক। আমি স্টুডেন্ট মুভমেন্ট, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি একটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে, আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম। আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজছেন এবং আপনাদেরও পরিবার চিন্তায় আছে, এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছে। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন, এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালে, রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে
আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজে আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব এবং আপনাদের আমি বলতে পারি বাদবাকি আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা, যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই, ওরা এসপি জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। আপনাদের ছাড়া সিনিয়ররা, যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে, ক্যাথলেটও চেঞ্জ করতে পারে না, ক্যাথেটার চেঞ্জ করতে পারে না। সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন। আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন। আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্ত যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন, হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, যে যা খাবার দিচ্ছে আমি আপনাদের কাছে আবেদন ছাড়া আর কিছু করতে পারি না। আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও, আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে,
একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনুরোধ করলেন, সহযোদ্ধা হিসেবে অনুরোধ করলেন, দিদি হিসেবে তিনি পাশে দাঁড়িয়েছেন জানালেন, মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি তাও জানালেন, এবং বললেন যে তারা যোগদান করুন কাজে, কাজে যোগদান করুন, ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ সেই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত হবে। ডাক্তারদের ওপরে কোনো অ্যাকশন নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে জুনিয়র ডাক্তারদের অবস্থান ধর্ণা মঞ্চে উপস্থিত হলেন এবং সব হাসপাতালের, কলকাতা সহ রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন, ঘোষণা করে দিলেন জুনিয়র ডাক্তাররাও থাকবেন রোগী কল্যাণ সমিতিতে। আর রাজ্যের সব মেডিকেল কলেজে বর্তমানে যে রোগী কল্যাণ সমিতি আছে, অনিকেত মাহাতো কি বলছেন শোনানোর চেষ্টা করব। আমরা মুখ্যমন্ত্রী এখানে আসাকে ওয়েলকাম করছি। আমরা এর পাশাপাশি যেটা জানাতে চাইছি, আমাদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের যে ধারা, যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী দাবি, সেই স্পিরিট অনুযায়ী চলবে। আমাদের যে 5 দফা আমাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই। আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে মত নেই, আমরা অতি দ্রুততাই এই আলোচনায় বসতে চাই এবং অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায়সঙ্গত ন্যায্য দাবি, অন্যায় দাবি আমরা করছি না, তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্টেট ফান্ডের পক্ষ থেকে এই যে জায়গা থাকলো, সেই জায়গা আমরা রাখলাম। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোন রকমের কোন সমঝোতার দাবি নয়, আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি, অতি দ্রুত আমরা আলোচনায় বসবো। এটা তো জানিয়ে রাখলাম আপনাদেরকে, আমরা আলোচনায় বসতেই চাইছি। 5 দফা দাবি নিয়ে আমরা আলোচনায় বসছি। দরকার নেই আরে সেই দাবি নিয়ে আমরা যে কোনো মুহূর্তে অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই। আমরা আলোচনায় বসতে চাই। ভেবে দেখো তোমরা কি করবে। আমরা বলেছি আমরা আমাদের যে সুপরিকল্পিত জায়গা সেটা আমরা ইতিমধ্যে এরকম আচমকা চলে এলেন, সেটা কি আগে থেকে জানা ছিল? উনি এসেছেন, আমরা ওয়েলকাম করছি, কিন্তু আমরা অতি দ্রুত আলোচনায় অবিলম্বে বসতে চাই। কার সাথে আলোচনা, কোথায় আলোচনা? মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, স্বাস্থ্য ভবন হলে স্বাস্থ্য ভবন, নবান্ন হলে নবান্ন, আমরা আলোচনায় বসতে চাই। আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখলাম, আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারে যে 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করবো না। কিন্তু আমরা মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী গেলেন, মুখ্যমন্ত্রী অবস্থানে গেলেন, অবস্থান মঞ্চে গেলেন, একেবারে বললেন দিদির মতো তিনি তাদের পাশে আছেন, তিনি ব্যবস্থা নেবেন, এটাও বললেন। জুনিয়র ডাক্তাররা যাতে কাজে ফিরে যান তার অনুরোধও করলেন, কিন্তু তারপরেও এখনো অনড় জুনিয়র ডাক্তাররা। তাদের আন্দোলন যেমন চলছে তেমন চলবে। 5 দফা দাবি, যে 5 দফা দাবির মধ্যে পুলিশ কমিশনারের পদত্যাগ, যে 5 দফা দাবির মধ্যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ, যে 5 দফা দাবির মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ, সেই সব কিছু দাবিতে এখনো অনড়। এবং তা নিয়েই ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনায় বসতে চান। অনিকেত মাহাতো দাবি করলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যা ভালো বোঝো তোমরা করো। মুখ্যমন্ত্রী নজিরবিহীন পদক্ষেপ, ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে আজকে সরাসরি চলে গেলেন একেবারে অবস্থান মঞ্চে স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে 5 দিন ধরে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একটা অংশ দেখাবো। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। জুনিয়র ডাক্তারদের বললেন যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন, প্রিন্সিপালদের, মেডিকেল কলেজগুলির প্রিন্সিপালদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হবে, এরকমটাও বললেন। এও বললেন যাদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না। কেউ তার বন্ধু নন, কেউ তার শত্রুও নন, কিন্তু একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে যদি দোষী হন, তাহলে যদি অভিযুক্ত হন, তাহলে শাস্তি পাবেন। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করে এরকমই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন এ নিয়ে দেখুন। আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে সোজা একেবারে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে। নবান্নে ডাকা হয়েছিল, নবান্নে চলে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। একটা দাবি শুধু মানেনি, তাছাড়া সব শর্ত মানা হয়েছিল। সেই শর্তের মধ্যে ছিল লাইভ স্ট্রিমিং। সেই লাইভ স্ট্রিমিং এর শর্ত না মানায় জুনিয়র ডাক্তাররা নবান্ন সভাঘরেই যাননি, তারা চলে গিয়েছিলেন ফিরে। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ডিজি রাজীব কুমারকে নিয়ে বাড়ি থেকে সোজা চলে গেলেন জুনিয়র ডাক্তারদের কাছে। জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে প্রতিশ্রুতি দিলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিলেন যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। তিনি জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, তাতেও কেন অনড় এখনো জুনিয়র ডাক্তাররা? এটা তো নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রীর।
দেখো জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু স্পষ্ট বলছেন তারা আলোচনা চান, আলোচনায় তারা বসতে চান, যত দ্রুত সম্ভব এই আলোচনায় তারা বসতে চান। তবে যে তাদের আগে যে দাবি আমরা দেখেছিলাম লাইভ স্ট্রিমিং এর দাবি, যদিও এই মঞ্চ থেকেও যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন তারপরেও আমরা দেখলাম এখানে একটা আলোচনা চলছিল, যেখানে এক একজন দাবি করছিলেন যে লাইভ স্ট্রিমিং এর মধ্য দিয়েই সেই গোটা বৈঠক দেখানো হোক, যেভাবে গোটা বৈঠক এর আগেও তারা দাবি তুলেছিলেন লাইভ স্ট্রিমিং হোক গোটা বৈঠকে। একই দাবি কিন্তু তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন আজকে এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েও করলেন, কিন্তু এখনো পর্যন্ত তারা যেটা জানাচ্ছেন তাদের জিবি মিটিং তারা করবেন, করে একটা সম্মিলিত সিদ্ধান্তে তারা উপনীত হবেন যে ঠিক কি করা হবে এক্ষেত্রে, অর্থাৎ তাদের এবার পরবর্তী পদক্ষেপ কি হবে। তারা প্রত্যেকেই বলছেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসতে চান, কিন্তু কিভাবে সেই বৈঠক হবে। কেননা আগের দিন আমরা দেখেছিলাম রাজ্য সরকারের তরফে সবকটি শর্ত মেনে নেওয়া হলেও একটি শর্তের ক্ষেত্রে রাজ্য সরকার অনড় ছিল, সেটি হলো লাইভ স্ট্রিমিং করে বৈঠক নয়, রেকর্ডিং হোক কিন্তু লাইভ স্ট্রিমিং নয়। এই বিষয়টা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, সেই জায়গাতেই কিন্তু জুনিয়র ডাক্তাররা আগের দিন বৈঠকে প্রবেশ করেননি। এবার এক্ষেত্রে নতুন করে যদি আবার আলোচনার একটা কথা ওঠে, সেক্ষেত্রে কি কি শর্ত থাকবে, লাইভ স্ট্রিমিং এর শর্তে কি এবারও অনড় থাকবেন জুনিয়র ডাক্তাররা, সেই প্রশ্নের উত্তর অবশ্যই জানতে পারা যাবে যখন তারা একেবারে জিবি মিটিং করে সম্মিলিত সিদ্ধান্তে তারা উপনীত হতে পারবেন। এবং সব থেকে বড় কথা, আজকের মুখ্যমন্ত্রীর এখানে আসা তারা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছেন এবং তারা প্রত্যেকেই বলছেন যে এইভাবে তিনি আসবেন তাদের কাছেও কোনো খবর ছিল না, সেই কারণে কি হতে পারে এরপরে সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট একটা ধারণা তাদের ভাবে, অর্থাৎ কোনো মানসিক প্রস্তুতি তারাও কিন্তু সেইভাবে রাখতে পারেননি। ঠিকই তাই, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ জুনিয়র ডাক্তারদের, তাদের বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে, হঠাৎ করে ব্যবস্থা নেওয়া যায় না। এবং এই 5 দফা দাবি নিয়ে তিনি যথেষ্ট তাদের পাশে আছেন এই বার্তাও দিলেন, তারপরেও অনড় কেন? একেবারেই দেখো আলোচনার বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যেও কথায় উঠে এসেছে এবং জুনিয়র ডাক্তাররাও বলছেন তারা আলোচনা চান, আলোচনা করে এই সমস্যার সমাধান করতে তারাও আশাবাদী। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যের মধ্যে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন তখন অয়নদা তুমি খেয়াল করে থাকবে জুনিয়র ডাক্তারদের একাংশের থেকে কিন্তু তখন উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠতে শুরু করে। সেই সময় মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু বলেন আমিও এই জাস্টিস চাই, তিনি নিজেও কিন্তু তার বক্তব্যের মধ্যেই কথা বলেন যে আমিও জাস্টিস চাই, সিবিআই এর কাছে, সিবিআই যেহেতু এখন তদন্ত করছে সিবিআই এর কাছে আমিও জাস্টিস চাইবো, আপনাদের দিদি হিসেবে আমি এখানে এসেছি। তাই এই মুহূর্তে আমরা প্রত্যেকেই চাইবো এই গোটা বিষয়টা সমাধান হোক, কিন্তু এই সমাধানের ক্ষেত্রে সমাধান সূত্র কিভাবে বেরোবে সেই বিষয়টা নিয়ে একটা বৈঠক তো অবশ্যই প্রয়োজন এবং সেই বৈঠক করার ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এখন সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে কি কি শর্ত সামনে রেখে তারা নবান্নে আবারও বৈঠকের জন্য আবেদন করবেন নাকি অন্য কোথাও তারা আবেদন করবেন নাকি অন্য কোনো শর্ত তারা দেবেন। আমি আসবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বললেন যে কালকে যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে, মুষলধারায় বৃষ্টি হয়েছে, ভিজতে ভিজতে আন্দোলনকারীরা, আমরা দেখেছি যে ভিজতে ভিজতে আন্দোলনকারীরা তারা অবস্থান করেছেন, তাদের জন্য তাঁবু খাটানো হয়েছে, সিসি ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গটিও তার বক্তব্যে তুললেন। আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন মানসিকভাবে কষ্ট হচ্ছে। আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। অনেক কষ্ট পেয়েছেন, আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো, যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়।
যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। অনেক মানুষও মারা যাচ্ছেন, আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আরেক প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির মুখ্যমন্ত্রী হিসেবে নন, দিদি হিসেবে গিয়েছেন, কিন্তু কোন এক মুখ্যমন্ত্রীর এই ধরনের পদক্ষেপ নজিরবিহীন কিনা? সব মেডিকেলে রোগী কল্যাণ সমিতি ভাঙার কথা ঘোষণা করলেন। দিদি হিসেবে পাশে দাঁড়াতে এসেছেন বললেন, মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি। এবং এও বললেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সব রকম প্রক্রিয়া হবে। জুনিয়র ডাক্তারদের তার আগে কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন, কোনো অ্যাকশন তাদের বিরুদ্ধে নেবেন না তাও বললেন। আরেক প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যদিও তিনি বলেছেন দিদি হিসেবে এসেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি, কিন্তু একজন মুখ্যমন্ত্রীর এটা সাম্প্রতিক বলতে আর আমি গত 10-12 বছর 14 বছরের মধ্যে নজিরবিহীন পদক্ষেপ কিনা? অবশ্যই তাই, তার কারণ এই ধরনের পদক্ষেপ সচরাচর লক্ষ্য করতে পারা যায়। মনে করে দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যের শেষ দিকের অংশে তিনি জুনিয়র চিকিৎসকদের যারা আন্দোলন করে যারা চিকিৎসকরা রয়েছেন তাদেরকে এটাও মনে করিয়ে দিলেন যে সুপ্রিম কোর্ট তাদের রায় বা নির্দেশের ক্ষেত্রে কি বলেছে, এবং আগামী মঙ্গলবার দিনকে যখন মামলাটি হবে তখন হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে এই যে কাজের যোগ না দেওয়ার যে প্রসঙ্গের কারণে উঠে আসবে সেই প্রসঙ্গের কথা তাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছিলেন এবং এই প্রসঙ্গের কথা যখন তুলছেন, তখন যারা সেখানে আন্দোলন করছিলেন আমরা দেখছিলাম যে তাদের প্রত্যেকের মধ্যে এই বিষয়টি নিয়ে তারাও চর্চায় ছিলেন যে হ্যাঁ, যে আদালতের যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের পদক্ষেপ কি হতে চলেছে। আরেকটা জিনিস তিনি আজকে মনে করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে আন্দোলন নিয়ে সরকার বা প্রশাসনের তরফের কোনো আপত্তির বিষয় নেই, রাজনৈতিকভাবেও আন্দোলনের ক্ষেত্রে কোনো আপত্তির বিষয় তারা দেখছেন না। এবং সেই কারণে তিনি যে বক্তব্যের মধ্যে রাখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা হয়ে যাবার পর যদি কেউ তারা মনে করে থাকেন যে কেউ সিদ্ধান্ত নেবেন, স্লোগান শাউটিং করবেন, তার বিরুদ্ধে কথা বলবেন, বলতেই পারেন, কিন্তু ধৈর্য ধরে তিনি যে কথাগুলো বলতে এসছেন সেই কথাগুলো তার জন্য শোনা হয়। অর্থাৎ এই বার্তাটা প্রশাসনের তরফ থেকেও হিসাবে, যদিও তিনি বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী, তিনি দলের চেয়ারপারসন, তাকে প্রশাসনও চালাতে হয়, কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে রাখলেন যে প্রশাসনিক স্তরের ব্যবস্থার জায়গাটি কি এবং আবেগের জায়গাটি কি, দুটোকে সম্মিলিত করে তার বক্তব্যের কথা কিন্তু আজকে জুনিয়র চিকিৎসক বা আন্দোলনকারী চিকিৎসকদের কাছে জানিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম, আমরা বিভিন্ন প্রতিনিধির সঙ্গে কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বারবার দেখাবো এবং তার পরিপ্রেক্ষিতে অনিকেত মাহাতো তিনি কি বলেছেন তার পরেই সেটাও দেখাবো। তবে এই মুহূর্তে চলে যাব, চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র রয়েছেন আমার সঙ্গে। তুহিন, নজিরবিহীন পদক্ষেপ, তুমি সিঙ্গুরের সময়ও সাংবাদিকতা করেছো, হ্যাঁ এই প্রসঙ্গটা তুলেছেন মুখ্যমন্ত্রী যে 26 দিন অনশনে ছিলেন, কিন্তু এই রকম কোনো ধর্ণা মঞ্চে, অবস্থান মঞ্চে সরাসরি মুখ্যমন্ত্রীর চলে যাওয়া কতটা নজিরবিহীন পদক্ষেপ? দেখো, এর আগেও তো রাজ্যে বহু আন্দোলন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বহু আন্দোলন করেছেন, সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে টানা অবস্থানে বসেছিলেন, কিন্তু সেই সময় কিন্তু আমরা দেখিনি যে কোনো সরকারের প্রতিনিধি বা সরকারের মুখ্যমন্ত্রী একেবারে সেই আন্দোলন স্থলে চলে গিয়ে বিরোধী দলের সঙ্গে বা যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলছেন। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদক্ষেপ, এটা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল, নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তার কারণ তুমি জানো, এই যে ডাক্তারদের আন্দোলন চলছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে, এবং কর্মবিরতি চলছে, তারা দিনের পর দিন প্রায় 1 মাস হয়ে গেল কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং বারংবার রাজ্য সরকারের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে, বারবার রাজ্য সরকারের তরফ থেকে আবেদন জানানো হয়েছে যাতে কর্মবিরতি তুলে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী একাধিকবার উদ্যোগ নিয়েছেন, 3 বার বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের, নবান্নে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। প্রথমে মুখ্য সচিব চিঠি দিয়েছেন, প্রথমে স্বাস্থ্য সচিব চিঠি দিয়েছেন, তারপরে মুখ্য সচিব চিঠি দিয়েছেন এবং তৃতীয়বারও মুখ্য সচিব চিঠি দিয়েছেন, এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করবেন। যেদিন বৈঠক করবার কথা ছিল সেদিনকে জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন, কিন্তু একাধিক শর্ত তাদের ছিল,
লাইভ স্ট্রিমিং এর সব শর্ত কিন্তু রাজ্য সরকারে মেনে নিয়েছিল, কিন্তু লাইভ স্ট্রিমিং এর সত্ত্বে শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায় বা বৈঠক বাতিল হয়ে যায় বা বৈঠক স্থগিত হয়ে যায়। কিন্তু রাজ্য সরকার চাইছে, মুখ্যমন্ত্রী চাইছেন যাতে এই কর্মবিরতি উঠে যায়, যাতে স্বাস্থ্য পরিষেবা পুরোপুরিভাবে সচল হয় গোটা রাজ্য জুড়ে। এবং সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সদর্থক ভূমিকা নিলেন, যে সদর্থক ভূমিকা কয়েকদিন ধরে নিয়ে আসছিলেন, আরো সদর্থক ভূমিকা, একেবারে প্রশাসনের একেবারে শীর্ষকর্তা হয়েও তিনি একেবারে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কাছে যারা অবস্থান চালাচ্ছেন এবং সেখানে একদম পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী, এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে তোমার কাছে এই যে তুমি বললে একেবারে রাজ্যের শীর্ষস্থানীয় কোনো একজন যিনি মুখ্যমন্ত্রী, যদিও তিনি বলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে নন, দিদি হিসেবে পাশে এসেছি আজকে জুনিয়র ডাক্তারদের বলেছেন, তারপরেও অনিকেত মাহাতোরা বলছেন যে আন্দোলন চলবে। এখন তারা বৈঠক করছেন তাদের 5 দফা দাবি নিয়ে, লাইভ স্ট্রিমিং সহ বৈঠক, যেখানে খুশি মুখ্যমন্ত্রীর সঙ্গে। অনিকেত মাহাতো আন্দোলনকারীদের অন্যতম মুখ, কি বললেন দেখুন। আন্দোলনের যে ধারা, যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী দাবি, সেই স্পিরিট অনুযায়ী চলবে। আমাদের যে 5 দফা দাবি, এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোন রকমের কোন সমঝোতায় যেতে রাজি নয়, কিন্তু আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের যে 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না। এই যে মুখ্যমন্ত্রী এসেছেন, আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি, এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন। উনি এত দূর এসেছেন, আমাদের কাছে এসেছেন, স্বাস্থ্য ভবন এখানেই, আমরা স্বাস্থ্য ভবন, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের 5টা দাবি মেনে নিন, এটা আমাদের তীব্র দাবি থাকবে। এখনো পর্যন্ত যা বোঝা গেল তুহিন, তারা অনড়, কিন্তু মুখ্যমন্ত্রী অনিকেত মাহাতোর দাবি, অনিকেত মাহাতোকে বলে গেছেন যা ভালো বোঝো করো। এবার এই জুনিয়র ডাক্তার আন্দোলনকারী, তাদের ওপর কতটা চাপ তৈরি হলো? স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয়েছে, তার কারণ তুমি জানো যে গত সপ্তাহে যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেখান থেকে তাদেরকে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল যে অবস্থান তুলে নিতে এবং সেই সঙ্গে কর্মবিরতি তুলে নিতে, তার কারণ রোগীদের যে ভোগান্তি হচ্ছে। রাজ্য সরকার যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছিল তাতে 20 জন রোগীর মৃত্যু হয়েছে কর্মবিরতির দিনে, এটা তারা উল্লেখ করেছিল। সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট কর্মবিরতি তোলবার জন্য জুনিয়র ডাক্তারদের বলেছিল, কিন্তু তারপরেও কর্মবিরতি তোলা হয়নি জুনিয়র ডাক্তারের তরফ থেকে, এবং লাগাতার স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারের তরফ থেকে একাধিকবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বারবার সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে যাতে বৈঠকে আসেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে এসে এই সমস্যা বা এই জটিলতা যে তৈরি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে যে প্রতিদিন অভিযোগ উঠছে স্বাস্থ্য ব্যবস্থায় হয়রানি, এই স্বাস্থ্য ব্যবস্থার হয়রানির ফলে মৃত্যুর অভিযোগ উঠছে, সেটা যাতে তারা তুলে দেন, তার জন্য বারবার রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিয়েছে। এবং সেই জায়গা থেকে এখন কিন্তু বলা যায়, এবং বিশেষজ্ঞ মহল মনে করছে যে বল কিন্তু জুনিয়র ডাক্তারদের কোর্টে। রাজ্য সরকার বারবার আবেদন জানিয়েছে, রাজ্য সরকার বারবার তাদের অবস্থান থেকে সরে এসে আবেদন জানিয়েছে, এবং যে মঞ্চ থেকে, যে অবস্থান মঞ্চ থেকে সরকারের বিরোধী সুর উঠছে, সেই অবস্থান মঞ্চেই প্রশাসনের একজন শীর্ষকর্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পৌঁছেছেন। এবং যে মঞ্চ থেকে, এটা খুব তাৎপর্যপূর্ণ কথা বললে, যে মঞ্চ থেকে বিরোধী সুর উঠছে, স্বর উঠছে, স্লোগান উঠছে শাসক বিরোধী, সেই মঞ্চে মুখ্যমন্ত্রী সরাসরি চলে গেলেন। মুখ্যমন্ত্রী সরাসরি চলে গিয়ে কি বললেন? যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ জুনিয়র ডাক্তারদের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু একটু সময় দিতে হবে। এবং জুনিয়র ডাক্তারদের বললেন, আগে তারা অনুরোধ করলেন, আগে তারা কাজে যোগ দিন। কি বললেন আরো একবার দেখাবো। আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে, দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়।
আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে, এবং তাই মাত্র 1 মাসের মধ্যে তারা এসছে। তাদের কথা যদি তারা খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেব। নিউজ রুমে আছেন আমাদের চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র। তুহিন, 10 মিনিট পরে তোমার কাছে আসছি, কারণ মুখ্যমন্ত্রী আজকে গোটাটা যা বললেন নিউজ 18 বাংলার দর্শক যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলায় চোখ রাখছেন তাদের জন্য দেখাবো একেবারে ধর্ণা মঞ্চে গিয়ে জুনিয়র ডাক্তারদের কি বার্তা দিলেন। আপনারা ধৈর্য ধরে please শুনুন। তারপরে আপনারা স্লোগান দিন, সাউথিং করুন, আমার কোনো আপত্তি নেই, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার কথাগুলো আমি প্রেস মিডিয়াকেও বলবো, প্লিজ কিপ কোয়াইট। আমি 5 মিনিট সময় নেব, আপনারা আমাকে আমারটা বলতে দিন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক। আমি স্টুডেন্ট মুভমেন্ট, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই